নমস্কার। একটা বিধানসভা কেন্দ্রের ভবিষ্যৎ কি শুধু রাজনৈতিক স্লোগান দিয়ে ঠিক হয়, নাকি এর আড়ালে থাকে ডেটা ইঞ্জিনিয়ারিং আর সাধারণ মানুষের চাপা ক্ষোভের এক জটিল খেলা? আজ আমরা পান্ডুয়ার রাজনীতির গভীরে ডুব দেব, একটা ব্যবচ্ছেদের মতোই। কোনো ব্যক্তিগত মতামত নয়, শুধু তথ্য আর পরিসংখ্যানের ভিত্তিতে। আসুন দেখি সংখ্যাগুলো আমাদের ঠিক কী গল্প শোনাতে চায়। দেখুন, যে কোনো জায়গার রাজনীতি বুঝতে গেলে আগে তার মাটি আর ভূগোলকে চিনতে হয়। পান্ডুয়া হল দক্ষিণবঙ্গের হুগলি দামোদর অঞ্চলের উর্বর পলি মাটি দিয়ে গড়া একটা এলাকা। কিন্তু এই উর্বর মাটি যেন এখানকার মানুষের জন্য আশীর্বাদ, আবার অভিশাপও। বর্ষা এলেই নদীর জল ফুলে ফেপে ওঠে, মানুষের বুকের ওপর দিয়ে বয়ে যায়, ভাসিয়ে নিয়ে যায় ফসল, স্বপ্ন, সব কিছু। এখানকার মানুষের জীবন, তাদের জীবিকা, তাদের লড়াই, সবকিছুই এই মাটি আর নদীর খামখেয়ালিবনার সাথে বাঁধা। আমাদের এই গভীর বিশ্লেষণটা মোট ৬টা ধাপে এগোবে। আমরা শুরু করব পান্ডুয়ার মাটি আর মানুষের পরিচয় দিয়ে। তারপর আমরা দেখব ভোটের সংখ্যাতত্ত্ব, মানে ভোটাররা কি বলতে চাইছেন। আমরা খোঁজার চেষ্টা করব মানুষের রাগের আসল কারণগুলো, বোঝার চেষ্টা করব আনুগত্যের সমীকরণ কিভাবে বদলাচ্ছে। আর সবশেষে একটা ডেটা ভিত্তিক সুশাসনের রূপরেখা কেমন হতে পারে তা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম পর্ব, পান্ডুয়ার মাটি। এখানকার সমাজ, এখানকার মানুষের জীবনজীবিকা, এই ভিতটা না বুঝলে রাজনীতির জটিল অঙ্কটা মেলানো প্রায় অসম্ভব। কারণ দিনের শেষে সবকিছুর কেন্দ্রে তো মানুষই, তাই না? ২০১১ সালের জনগণনার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব পান্ডুয়াতে ৬৮.৫% হিন্দু আর ২৪.২% মুসলিম জনসংখ্যা। কিন্তু আসল গল্পটা তো এই সংখ্যাগুলোর ভেতরে। বাবুন, জনসংখ্যার প্রায় ১/৩ তফসিলি জাতিভুক্ত আর প্রায় ১৫% তফসিলি উপজাতি। মানে সব মিলিয়ে প্রায় অর্ধেক মানুষই সমাজের পিছিয়ে পড়া অংশ থেকে উঠে এসেছেন। এই যে সামাজিক বুনট, রাজনীতির সুতো কিন্তু এখানেই বোনা হয়। এখানকার মানুষের রোজকার লড়াইটা ঠিক কোথায়? ভেবে দেখুন, প্রতি বছর আপনার কষ্টের ফসল যদি বন্যায় ভেসে যায়, রাস্তাঘাট এমন ভাঙা যে শহরে যাওয়া আসা করাই মুশকিল, আপনার ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে যদি দেখে যে চাষবাস ছাড়া আর কোনো কাজই নেই, আর চাষ করেও যদি ফসলের ন্যায্য দাম না পাওয়া যায়, তখন কেমন লাগবে? এই সব ছোট ছোট সমস্যাগুলোই একসাথে জমে একটা গভীর, নীরব অসন্তোষের জন্ম দেয়। এই ক্ষোভের প্রতিফলন কোথায় দেখা যায়? সোজা উত্তর, ভোটের বাক্সে। চলুন এবার দ্বিতীয় পর্বে যাই, আর বোঝার চেষ্টা করি ভোটাররা নির্বাচনের মাধ্যমে ঠিক কী সংকেত পাঠাচ্ছেন। কারণ ভোটের ফলাফল তো নিছক সংখ্যা নয়, ওগুলো আসলে মানুষের পাঠানো এক একটা স্পষ্ট বার্তা। ২০১৬ ছবিটা একবার দেখুন, একেবারে যাকে বলে হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে সিপিআইএম ৪৩.৭% ভোট, আর ঠিক তার পেছনে তৃণমূল কংগ্রেস ৪৩% ভোট নিয়ে, ব্যবধান ১%-ও কম। আর বিজেপি, তখন তারা মাঠেই ছিল না, মাত্র ৮.২% ভোট পেয়েছিল। মূল লড়াইটা ছিল বাম আর তৃণমূলের মধ্যেই। আর এবার দেখুন ২০২১-এর ফলাফল। মাত্র ৫ বছরে পুরো খেলাটাই ঘুরে গেল। তৃণমূল নিজেদের ভোট সামান্য বাড়িয়ে ৪৬% নিয়ে গেছে, কিন্তু আসল ভূমিকম্পটা হলো অন্য জায়গায়। বিজেপির ভোট ৮% থেকে এক লাফে বেড়ে দাঁড়ালো ৩১.৮%। ভাবা যায়, প্রায় ৪ গুণ। প্রশ্ন হলো, এই ভোটটা এলো কোথা থেকে? উত্তরটা খুব পরিষ্কার, সিপিআইএমের ভোট ব্যাংকে ধস নেমেছে। ৪৩.৭% থেকে সোজা ১৮.৬%। অঙ্কটা জলের মতো সোজা, বামের ভোট রামে গেছে। আর এর সাথে আরও একটা জিনিস খেয়াল করার মতো, ২০১৬ সালে যেখানে ৮৫.৫% মানুষ ভোট দিয়েছিলেন, ২০২১-এ সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৮২.৭%। এই যে প্রায় ৩% মানুষ ভোট দিতে এলেন না, এটা হয়তো ছোট সংখ্যা মনে হতে পারে, কিন্তু এটা কি ব্যবস্থার ওপর থেকে একটা বড়সড় মোহভঙ্গের ইঙ্গিত দিচ্ছে না? প্রশ্নটা কিন্তু ভাবার মতো। তো চলুন এই হতাশার গভীরে যাই। তৃতীয় পর্ব, জনগণের রাগের ব্যবচ্ছেদ। আমরা তো দেখলাম ভোটে কি হয়েছে, এবার বোঝার চেষ্টা করব ঠিক কেন এমনটা হলো, কি কি কারণে মানুষের মনে এত ক্ষোভ জমেছে। এই যে এত ক্ষোভ, এত রাগ, এর উৎসটা কোথায়?
কি সেই জ্বালানি যা এ অসন্তোষের আগুনটাকে দিনের পর দিন বাড়িয়ে তুলছে? উত্তরটা লুকিয়ে আছে মানুষের রোজকার অভিজ্ঞতার মধ্যে। গভীরে গেলে দেখা যায় আসল রোগটা হলো বিশ্বাসের সংকট। ভাবুন, সাধারণ পরিষেবা পেতে কাটমানি দিতে হয়। রেশনের চাল গরিব মানুষের কাছে পৌঁছানোর আগেই চুরি হয়ে যায়। ছেলেমেয়েরা পাশ করে বসে আছে, কিন্তু চাকরি নেই। তার ওপর শিক্ষক নিয়োগের মতো এত বড় একটা দুর্নীতি, আর ভাঙা রাস্তা বা বন্যা নিয়ন্ত্রণের মতো পুরনো সমস্যা তো লেগেই আছে। সব মিলিয়ে মানুষের মনে একটা ধারণা জন্মেছে যে একটা সিন্ডিকেট রাজ চলছে, আর এই ধারণাটাই কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর। সূত্র থেকে পাওয়া এই একটা কথাই হয়তো পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেবে। এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি তৃণমূল যুগের দুর্নীতির প্রতীকে পরিণত হয়েছে। যোগ্যতার জায়গা নিয়েছে টাকা। এই একটা বাক্যই যেন হাজার হাজার শিক্ষিত যোগ্য ছেলেমেয়ের হতাশার বঞ্চনার আর্তনাদ। যখন কেউ দেখে যে তার মেধা আর পরিশ্রমের কোনো দাম নেই, টাকার কাছে সব হেরে যাচ্ছে, তখন ব্যবস্থার উপর থেকে বিশ্বাস উঠে যাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? এই ভাঙা বিশ্বাসের ফলেই কিন্তু আনুগত্য বদলে যায়। এবার চতুর্থ পর্বে আমরা আরও গভীরে গিয়ে দেখব পান্ডুয়ার ভোটারদের কোন কোন গোষ্ঠী দোটানায় ভুগছে, কারা সেই সুইং ভোটার যারা একটা নির্বাচনের ফলাফল ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। পান্ডুয়াতে যে বিরাট ভোটার স্থানান্তর হয়েছে তার মূল কারণটা খুব সহজ। বাম ভোটাররা হতাশ। তারা শাসকের দুর্নীতি আর ব্যর্থতা দেখে একটা নতুন বিকল্প খুঁজছিলেন। বিজেপি ঠিক সেই শূন্যস্থানটা পূরণ করেছে, ফলে বামেদের ভোট সোজা তাদের ঝুলিতে চলে গেছে। তৃণমূল হয়তো তাদের মূল ভোটটা এখনও ধরে রাখতে পেরেছে, কিন্তু এই ক্ষোভের ঢেউ যে কোনোদিন তাদের দিকেও আসতে পারে সেই আশঙ্কা কিন্তু রয়েই গেছে। তাহলে কারা এই নির্বাচনের আসল কিংমেকার? ডেটা বিশ্লেষণ করে দুটো গোষ্ঠীকে স্পষ্টভাবে চিহ্নিত করা যাচ্ছে। এক, যারা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বা হয়রানির শিকার হয়েছেন। আর দুই, প্রাক্তন বাম সমর্থকরা, যারা এখনও একটা স্থায়ী রাজনৈতিক আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন। যে দল এই দুই গোষ্ঠীর বিশ্বাস জিততে পারবে, পান্ডুয়ার হ্রাস থাকবে তারই হাতে। শুধু সমস্যা খুঁজে বের করলেই তো আর হবে না, সমাধানের পথও দেখাতে হবে। চলুন আমাদের পঞ্চম পর্বে যাই, যেখানে আমরা একটা তথ্যভিত্তিক সুসংহত সুশাসনের রূপরেখা নিয়ে আলোচনা করব। মানুষের চাহিদাগুলো কিভাবে পূরণ করা যেতে পারে। এই কৌশলের একটা নাম দেওয়া যেতে পারে চতুর্মুখ মতবাদ। এর চারটে মুখ, চারটে স্তম্ভ। প্রথম মুখ শিবের, মানে ধ্বংসের। কিসের ধ্বংস? দুর্নীতির, রাজ্যের বিভিন্ন কেলেঙ্কারি, সিন্ডিকেট সংস্কৃতি, এই সব কিছুকে মানুষের সামনে তুলে ধরে এই ব্যবস্থার বিনাশ করা। এটাই হল বিশ্বাস ফিরিয়ে আনার প্রথম ধাপ। দ্বিতীয় মুখ বিষ্ণুর, যিনি হলেন পালনকর্তা। এর কাজ হল জনকল্যাণ নিশ্চিত করা, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো মানুষের কাছে ঠিকঠাক পৌঁছে দেওয়া আর তার গ্যারান্টি দেওয়া। মানে শুধু প্রতিশ্রুতি নয়, পালন করে দেখানো। মানুষের কাছে নির্ভরযোগ্যভাবে পরিষেবা পৌঁছে দেওয়াই হল পালনের রাজনীতি। তৃতীয় মুখ ব্রহ্মার, মানে সৃষ্টির। কিসের সৃষ্টি? একটা নতুন স্বচ্ছ ব্যবস্থার। টেকনোলজি বা ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করে একেবারে বুথ লেভেলে মানুষের সাথে সরাসরি যোগাযোগ তৈরি করা, যেখানে কোনো ফাঁক থাকবে না, সব হবে স্বচ্ছ এবং দায়বদ্ধ। এটাই হল সৃষ্টির রাজনীতি। আর চতুর্থ এবং শেষ মুখটি হল মা দুর্গার সুরক্ষার প্রতীক। এর মানে হল আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিশেষ করে মা বোনেদের সুরক্ষা নিশ্চিত করা। মানুষের মনে ভয় নয়, ভরসা তৈরি করা। ধ্বংস, পালন, সৃষ্টি আর সুরক্ষা, এই চারটা স্তম্ভ মিলেই একটা সম্পূর্ণ সুশাসনের ভিত্তি তৈরি হতে পারে। কিন্তু এগুলো তো গেল তত্ত্বের কথা। আসল কাজ তো হয় মাঠে। এই টেবিলটা একবার দেখুন। এখানে কোনো ফাঁকা প্রতিশ্রুতি নেই, আছে একেবারে কংক্রিট পরিকল্পনা। যেমন ধরুন, গ্রামের রাস্তাঘাট সারানোর জন্য খরচ হবে 12 থেকে 15 কোটি টাকা, আর সময় লাগবে 1.5 থেকে 2 বছর। এর ফলে কি হবে? কৃষকরা সহজে বাজারে তাদের ফসল নিয়ে যেতে পারবে। কিংবা ধরুন, বন্যা আটকানোর জন্য 8 কোটির বাঁধ, যা হাজার হাজার হেক্টর চাষির জমিকে বাঁচাবে। অথবা 25 কোটির একটা ফুড প্রসেসিং হাব, যা প্রায় 500টা স্থানীয় কর্মসংস্থান তৈরি করবে। মানে প্রত্যেকটা টাকার হিসেব আছে, আর তার থেকে মানুষ ঠিক কি পাবে সেটাও পরিষ্কার করে বলা আছে। এটাই হলো ডেটাভিত্তিক শাসনের আসল শক্তি।
আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ষষ্ঠ পর্ব, উদ্দেশ্যের জন্য জনাদেশ। কারণ আসল যাত্রাটা তো শুধু ডেটা থেকে ভোটে জেতা নয়, সেই জয়কে মানুষের জন্য সুশাসনে পরিণত করা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, শাসনের আসল ভবিষ্যৎ কি? শুধু 5 বছর অন্তর নির্বাচনে জেতা, নাকি এমন একটা সিস্টেম বা ব্যবস্থা তৈরি করা যা একদম শেষ প্রান্তে থাকা সাধারণ নাগরিকের কাছেও সম্মান আর সুযোগ পৌঁছে দেবে? রাজনীতির উদ্দেশ্য যদি সত্যি মানুষের সেবা করা হয়, তাহলে ডেটা এবং প্রযুক্তির সঠিক ব্যবহারই সেই লক্ষ্যে পৌঁছানোর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হতে পারে। পান্ডুয়ার এই গভীর বিশ্লেষণ আমাদের সেই পথের ইঙ্গিত দেয়। আপনি যদি একজন জনদরদি নেতা হয়ে আপনার বিধানসভা কেন্দ্রের উন্নতি করতে চান, তাহলে যোগাযোগ করুন blueprintstrategies.ai এর সাথে। আমাদের ইমেল আইডি mgr@blueprintstrategies.ai অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে আমাদের উদ্দেশ্য।